দেখুন আমার এই যে ব্যানারে রয়েছে রক্তদান করুন এবং রক্তদানে উৎসাহিত করুন, বাল্যবিবাহ বন্ধ করুন, শিশু নিগ্রহ বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান, বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন। আর একটা আছে সাপ কামড়ালে হসপিটালে যান, ওঝার কাছে নয়। এই সচেতনতার বার্তা নিয়েই আমি বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াই, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই মানুষকে সচেতন করার জন্য। শিক্ষক শুধু যে ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকবে তা নয়, শিক্ষককে বলে সমাজ গড়ার কারিগর। আমি আমার জীবনে দুজনকে খুব রেসপেক্ট করি, একজন হচ্ছে রাজা রামমোহন রায় আর একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং আমি মনে করি মহিলাদের জন্যে, মহিলাদের মুক্তির জন্য, মহিলাদের জন্য ওনারা যা কাজ করেছেন কেউ কাজ করেন। আমার তো মনে হয় মহিলাদের উচিত ওদিকে, মহিলারা যারা পুজো করেন ওদিকে ঠাকুর ঘরে ওদের দুজনের ছবি অন্তত রাখা উচিত। হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি সারাটা জীবন কিন্তু মেয়েদের পড়াশোনার জন্য এত বিদ্যালয়, এত স্কুল তৈরি করেছেন যে দুজনকেই আমি, আমার মনে হয় ওরাই হচ্ছে ঈশ্বর। এছাড়া আমি স্কুলেতে কি করি, স্কুলে আমার বিভিন্ন শনিবার দিন অ্যাকচুয়ালি আমি নাম দিয়েছি শনিবারের বারবেলা বলে আমি স্কুলে চালু করেছি। ওই দিন আমাদের কোনো সপ্তাহে কুইজ হলো, কোনো সপ্তাহে কবিতা পাঠ হলো, আবৃত্তি হলো, ছেলেরা করলো, কোনো সপ্তাহে নাটক হলো, কোনো সপ্তাহে গোয়াযুগ লাইক হলো। এবং নাটকের সময় আমরা বিভিন্ন সচেতনতামূলক নাটকগুলো করি। ডেঙ্গু নিয়ে নাটক আমরা করেছি ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এছাড়া আমার স্কুলেতে রয়েছে স্মার্ট ক্লাস রয়েছে। স্মার্ট ক্লাস বলতে আমি স্কুলেতে প্রায় 80,000 টাকা খরচ করে আমি ওটা দিয়েছিলাম স্কুলকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বছর 2 আগে। বিশেষ করে যেসব মনীষীদের যে জন্মদিনগুলো, তাদের জীবনীগুলো আমরা ওখানে দেখাই। তার সম্বন্ধে যদি যে তথ্যচিত্র যেগুলো আছে, কাহিনী যে ভিজুয়ালটা তাদের মাথায় ভালোভাবে গেঁথে যাবে। বাল্যবিবাহ দিয়েই শুরু করব যে এই ধারণাটা, মানে ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে সবারই তো একটা অনুপ্রেরণা কাজ করে। অনেকেই হয়তো জানবেন যে রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে তার দাদা যখন মারা যায়, তার বৌদির সঙ্গে যখন সতীদাহ প্রথা হয়, সেইটা তাকে ভীষণভাবে নাড়িয়ে তুলেছিল। তো আপনার ক্ষেত্রে সেই মানে দ্বীপটা কোনটা, যেখান থেকে সেই শিখাটা কোনটা, যেখান থেকে আপনার মনে হলো যে এই বিষয়টার উপরেও কাজ করা যেতে পারে এবং এটার প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন আমি যেটা মনে করি যে শিক্ষক শুধু যে ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকবে তা নয়, শিক্ষককে বলে সমাজ গড়ার কারিগর। তা আমি ভাবলাম তাহলে আমি সমাজের জন্য আমি কি করে যাচ্ছি। আমি 10টা 5টা ডিউটি করছি, আমার সংসার সামলাচ্ছি, হয়তো একটু মানুষের মধ্যে কাউকে হয়তো কিছু দান করলাম, করলাম, কিন্তু একটা বড় আকারে যে সেই বলেছেন একটা ছাপ কোথায় রাখবে, দাগ রেখে যা সেই বলেছিলেন, তা আমি সেই দাগ কি রেখে যাচ্ছি। আমি তখন ভাবলাম যে আমি যেহেতু আমি আমার জীবনে দুজনকে খুব রেসপেক্ট করি, একজন হচ্ছে রাজা রামমোহন রায় আর একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং আমি মনে করি মহিলাদের জন্যে, মহিলাদের মুক্তির জন্য, মহিলাদের জন্য ওনারা যা কাজ করেছেন কেউ কাজ করেনি। আমার তো মনে হয় মহিলাদের উচিত ওদিকে, মহিলারা যারা পুজো করেন ওদিকে ঠাকুর ঘরে ওদের দুজনের ছবি অন্তত রাখা উচিত। কেননা এই রাজা রামমোহন রায় যদি না থাকতেন তাহলে মানুষকে হয়তো এখনো সেই সহমত চিতাতে মরতে হতো। এবং উনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন এবং মানুষকে বলেছিলেন যে শিক্ষিত হতে হবে, এই বলা হয় ভারত পথিক। উনি সেই আমাদের এইখানে জন্মেছিলেন, আমাদের পাশের গ্রামেতে, রাধানগরেতে। তা উনি তো এবং মেয়েদের কথা উনি বলেছিলেন, যা উনি মহিলাদের জন্য কাজ করেছিলেন। আরেকজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি সারাটা জীবন কিন্তু মেয়েদের পড়াশোনার জন্য এত বিদ্যালয়, এত স্কুল তৈরি করেছেন যে দুজনকেই আমি, আমার মনে হয় ওরাই হচ্ছে ঈশ্বর। এবং ওদের পথ ধরেই আমার এই সমাজ সচেতনতার ব্যাপারগুলোর মধ্যে আসা, এবং ওদিকেই আমি আমার নমস্য ব্যক্তি, ওদিকেই আমি আমার আইডল হিসেবে মানি এবং ওদের পথে চলার কিছুটা আমি চেষ্টা করছি। ওনারা তো অনেক বড় মানুষ, তা আমি চাই কিছু অন্তত আমি কাজ করে যাই যাতে মানুষ মনে রাখে। আমি তাই ভাবছিলাম যে চলতি বছরেই 2025 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখেই রিসেন্টলি একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, যেখানে এই ধরনের বিষয়টা নিয়ে, মানে বিশেষ করে খুব অল্প বয়সে 18 বছরের কমে বিয়ে হচ্ছে মেয়েদের, তার পার্সেন্টেজ বলছে 6.3 এবং পশ্চিমবাংলা এখনো পর্যন্ত টপে রয়েছে, হাইয়েস্ট পার্সেন্টেজে রয়েছে। তা আপনার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে, আপনি তো এত মানুষের সঙ্গে মিশেছেন, হাঁটার প্রসঙ্গেও আমি আসবো কারণ আপনি ভীষণ হাঁটেন এবং টার্গেট নিয়ে হাঁটেন, কিন্তু এই যে বিষয়টা এত মানুষের সঙ্গে আপনার এক্সপোজার হয়েছে, কোনো নতুন ট্রেন্ড বা আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে, কোনো পরিবর্তন আসছে বা কোনো চেঞ্জেস কি এসেছে অ্যাজ সাচ? দেখুন বাল্যবিবাহ তো এখন হচ্ছে, প্রচুর পরিমাণেই হচ্ছে, এবং সেটা সরকারের কাছে কত পরিসংখ্যান আছে আমি জানি না, এবং সরকারের কাছে সবসময় সঠিক পরিসংখ্যান যায়ও না যে কার কত বিয়ে হয়ে যাচ্ছে, সেই যে কোনো পরিসংখ্যানই সরকারের কাছে সবসময় সঠিক পৌঁছায় না। এখন বাল্যবিবাহ প্রচুর পরিমাণে হচ্ছে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে হচ্ছে,
তাদের মধ্যে এই জিনিসটা বেশি হচ্ছে, গ্রামাঞ্চলে বেশি বিশেষ করে হচ্ছে। আর একটা সমস্যা এখন বিশেষ করে দেখা দিচ্ছে বেশ কয়েক বছর ধরে, যে মেয়েদের বাবা মা বিয়ে দেওয়ার আগে তারা ভালোবেসে অন্য কারোর সঙ্গে চলে যেয়ে বিয়েটা করছে। এটা ক্লাস 9-এ পড়ছে, 8-এ পড়ছে, ক্লাস 8-এ পড়ছে, 7-এ পড়ছে, সেই সব মেয়েরাও চলে যেয়ে পালিয়ে যাচ্ছে, বিয়ে করছে, এবং পুলিশ এগুলো জানতে পারছে, প্রশাসন জানতে পারে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসছে, তাদেরকে হোমে পাঠাচ্ছে। এই ধরনের ঘটনা এখন কিন্তু প্রচুর পরিমাণে ঘটছে। বা এইটা বন্ধ করা দরকার। এটা বন্ধ করতে গেলে শুধু পুলিশ প্রশাসন তোকে আরো সজাগ হতে হবে, প্রশাসনের কিছু নিয়ম আরো পাল্টাতে হবে, আর বাবা মাকেও সচেতন হয়ে বাবা মাকে মেয়েদিকে বোঝাতে হবে যে তোমরা ভালোবাসছো ঠিক আছে, একটা মেয়ে একটা ছেলে দুজনকে ভালোবাসতেই পারে, সেটা একটা এজের পর, কিন্তু তাকে বোঝানো উচিত যে তুমি যে আজ যাকে ভালোবাসছো 1 মাসের মধ্যে তার সঙ্গে তুমি ঘর ছেড়ে চলে যাচ্ছ, ভবিষ্যতে দেখা যাচ্ছে সে, এরকম অনেক ঘটনা ঘটছে যে ভবিষ্যতে সে দেখা যাচ্ছে তার দ্বারা অত্যাচারিত হচ্ছে, তাকে ছেড়ে তাকে চলে আসতে হচ্ছে। তাই আমি গার্জেন, আমি বেশিরভাগ জায়গায় প্রচারে যে আমি এটাও বলি মানুষকে, যে বাবা মাকে, যে তোমরা বা মেয়েদিকেও বোঝাই যে তোমরা আগে বোঝো তোমরা যাকে ভালোবাসছো সে তোমার জন্য কেন 2-3 বছর অপেক্ষা করবে না। তাকে 2-3 বছর অপেক্ষা করতে বলো, তুমি পড়াশোনাটা করো, তুমি একটা কিছু কাজ করো, এ করো, তবেই তুমি সেটা, নাহলে তুমি চলে যাচ্ছ পরে তাকে বুঝে 2-3 বছর যে অপেক্ষা করবে না, জানবে সে তোমায় ভালোবাসে না। তাই এগুলো বাবা মাকেও বলি, এবং বাবা মাকেও বলি আপনারা মেয়েদের যখন কোনো ভালোবাসার খবর পান তাদের উপর অত্যাচার করবেন না, ভয় দেখাবে না, তার ফলে ভয়ে তারা চলে যায়। তাদেরকে বোঝান যে হ্যাঁ ঠিক আছে, তোরা যে একে ভালোবাসছিস ঠিক আছে, এর সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু আগে তুই তোর পড়াশোনাটা কর, তোর বয়সটা হোক। এই ব্যাপারগুলো বাবা মাকে বোঝাতে হবে। আচ্ছা, হোমের প্রসঙ্গ যে আসে, হোমে গিয়ে কি অ্যাজ সাচ কিছু হয়? এইটা একটা খুব ব্যাপার, মানে কি বলুন তো, আমিও তো অনেক 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 জায়গায় অনেক খবর দিয়েছি, হোমে গেছে মেয়েরা, কিন্তু হোমে কি করে, হোমে ওই 1 মাস বড় জোর 1.5 মাস রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, দিয়ে তাদেরকে বলছে 1 মাস পর কি 1.5 মাস পর তোমরা আবার এসে হাজিরা দিয়ে যাও। হ্যাঁ, কিন্তু তখন তারা কি করছে, বিয়ে করে ফেলছে, তারা শাঁখা পালা খুলে রেখে তারা যাচ্ছে, এবং তারপর হোম থেকে যে তারপর যে সেই জিনিসটাকে আবার দেখা যে কি হলো মেয়েটা, তার 18 বছর বয়স পর্যন্ত সে কোথায় আছে কিনা, সেইগুলো তো হোম ভালো দেখছে না। এইটা দেখা দরকার। হোমে ঢুকলে মিনিমাম 6 মাস থেকে 1 বছর রাখা দরকার। দেখুন, যে কোনো জিনিস বন্ধ করতে হলে একটা শাস্তির বিধান রাখতে হবে, নাহলে মানুষ ভয় না পেলে সে কেন এটা করবে। সেই ভয়টা ধরাতে গেলে ওদিকে বলতে হবে যে হোমে অন্তত 6 মাস মিনিমাম তাদেরকে রাখা দরকার। এটা পুলিশ প্রশাসনকেও দেখতে হবে, সরকার। এবং আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের স্কুলগুলো, বিশেষ করে কোয়েড যে স্কুলগুলো আছে বা মেয়েদের যে স্কুলগুলো আছে, তাদেরও প্রচন্ড একটা দায়িত্ব যে একটা মেয়ে কেন 1 মাস 1.5 মাস 2 মাস স্কুল আসছে না। সেটা কন্যাশ্রী অনেক জায়গায় হয়েছে, কন্যাশ্রী ক্লাব করেছে, কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ, বেশিরভাগ জায়গাতে ইনঅ্যাক্টিভ, যে তাদের বাড়িতে খোঁজ না, কেন মেয়েটা এলো না, তার যদি বিয়ে হয়ে যায় কোনো কারণে সে সঙ্গে সঙ্গে তাকে প্রশাসনকে জানানো, এইগুলো স্কুলের দায়িত্বটা অনেক বেশি। সেটা আমার মনে হয় করতে পারলে আরো এইগুলো আটকানো যাবে। এই যে আপনি এত ছাত্রছাত্রীদের সঙ্গে মিশছেন, টিচার হিসেবে মিশছেন, পারফর্মার হিসেবে মিশছেন, এবং গোলাপ সুন্দরী হিসেবে মিশছেন, ও তাদের রিয়াকশনটা কি থাকে? দেখুন, তাদের রিয়াকশন বলতে, আমি যখন স্কুলে যখন গোলাপ সুন্দরী সাজি, তারা তো খুব আনন্দ পায়, মজা পায়। যারা নতুন আসে তারা হয়তো খুব ভয় পেয়ে যায় যে কে এটা, হ্যাঁ। কিন্তু পুরনো ছাত্রছাত্রীরা মাঝে মাঝেই আমাকে বলে, স্যার গোলাপ সুন্দরী সাজুন না, একটা কিছু করুন না। ওই জন্য যখন বিভিন্ন ডেঙ্গু নিয়ে যখন প্রোগ্রাম হয় বা এ নিয়ে অনেক সময় প্রোগ্রামেতে আমি স্কুলেতে সাজি, সেজে এগুলো করি। এছাড়া আমি স্কুলেতে কি করি, স্কুলে আমার বিভিন্ন শনিবার দিন অ্যাকচুয়ালি আমি নাম দিয়েছি শনিবারের বারবেলা বলে, আমি স্কুলে চালু করেছি। ওই দিন আমাদের কোনো সপ্তাহে কুইজ হলো, কোনো সপ্তাহে কবিতা পাঠ হলো, আবৃত্তি হলো, ছেলেরা করলো, কোনো সপ্তাহে নাটক হলো, কোনো সপ্তাহে গোয়াজুগ লাইক হলো। এবং নাটকের সময় আমরা বিভিন্ন সচেতনতামূলক নাটকগুলো করি। ডেঙ্গু নিয়ে নাটক আমরা করেছি ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আমরা এই যে ডিজে বক্স বাজারে নিয়ে ছাত্রছাত্রীর নাটক করেছি, মোবাইল নিয়ে নাটক করেছি, বাল্যবিবাহ নিয়ে নাটক করেছি। এইগুলো আমরা প্রতি মাঝে মাঝে শনিবার এইগুলো করি। অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ওই ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমি নাটকগুলো করে ছাত্রছাত্রীদের সেটা আরো তাদের মধ্যে আরো গ্রাহ্য হয় আর কি, ব্যাপারটা আরো তারা বুঝতে পারে ভালো, এইগুলো করা হয়। এছাড়া আমার স্কুলেতে রয়েছে স্মার্ট ক্লাস রয়েছে। স্মার্ট ক্লাস বলতে আমি স্কুলেতে প্রায় 80,000 টাকা খরচ করে আমি ওটা দিয়েছিলাম স্কুলকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বছর 2 আগে। ওখানে আমার প্রজেক্টর আছে, তারপরে ল্যাপটপ আছে, তারপর স্ক্রিন আছে। সেই স্ক্রিনের মাধ্যমে আমরা বিশেষ করে যেসব মনীষীদের যে জন্মদিনগুলো, তাদের জীবনীগুলো আমরা ওখানে দেখাই। দেখুন, আমি একটা মনীষীর জন্মদিন আমি বলে দিলাম, উনি এই ছিলেন, তার ছবিতে মালা দিলাম, দিয়ে উনি এই করেছেন, সেটা যতটা না তার মাথায় ঢুকবে, আমি যদি তার জন্মদিনে তার সম্বন্ধে যদি তথ্যচিত্র যেগুলো আছে, কাহিনী যে ভিজুয়ালটা তাদের মাথায় ভালোভাবে গেঁথে যাবে, সেটা আমি প্রত্যেক কোনো মনীষীদের জন্মদিনে ওইগুলো করি। এছাড়া ক্লাস তো হয়,
বিভিন্ন ছড়া ক্লাস, গল্পের ক্লাস, বিভিন্ন রকম যে ক্লাস, স্মার্ট ক্লাস যেটা বলে, সেটা আমার স্কুলেতে হয়, সেটাও করানো হয়। স্কুলের ক্ষেত্রে এই যে আপনি এত কিছু করছেন, বিশেষ করে যে জিনিসটাকে এখন আমরা দেখছি অনেকটা পিছিয়ে পড়ছে, সেটা হচ্ছে ফিল্ম, ডকুমেন্টারি। এখন সেইগুলো সেই অর্থে দেখা যাচ্ছে, কিন্তু একটা সময় যেরকম প্যারালাল সিনেমা, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, শুধুমাত্র মানে সিনেমার পারপাস একটা সময় পর্যন্ত ছিল মানুষকে সচেতন করা, এবং সেই বিষয়টাকে আবার ফিরিয়ে আনা, এবং এমন ভাবে যেটাকে আমরা বলি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমরা ছোটবেলা মানুষের মতো মানুষ হব। একজন ঠিক মেন্টরের হাতে পড়লে, আমার বাড়ির লোকও একটা সময় বলতো যে মানুষের মতো মানুষ হতে পারবো, এবং নিঃসন্দেহে আমি সেরকম বহু টিচারের সংস্পর্শে এসেছি, এবং আপনার সম্পর্কে জেনে মনে হলো যে আপনার কাছে ছুটে চলে আসা উচিত। কারণ এই ধরনের মানুষরা না এখন মানে কোথাও একটা কি আমার মনে হয় যে শিক্ষার ব্যবস্থাটা, আমাদের সিস্টেমটা অনেকটা পিছিয়ে পড়ছে আস্তে আস্তে, যেখানে আমরা শুধুমাত্র এই কারিকুলামের মধ্যে ভীষণ আবদ্ধ হয়ে যাচ্ছি, তার বাইরে আর সেই অর্থে বেরোনো হচ্ছে না। বাচ্চারা পড়ছে, কিন্তু সেটা সিলেবাসে যতটুকু দেওয়া, পলাশের যুদ্ধ থেকে শুরু করে ভারতের ইতিহাসে যতটুকু লেখা আছে, তার বাইরে আর তারা বেরোতে পারছে না। সুতরাং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে বেশ মজার ছলে আনন্দদায়ক যে পাঠদান, সেটা একটু অভাব আছে। সেটা হচ্ছে কি, আনন্দদায়ক পাঠদানটা করতে পারলে, দেখুন একটা বাচ্চা ছেলে যখন আমার স্কুলেতে তার অভিভাবক ভর্তি করে দিয়ে যাচ্ছে, তা অভিভাবক জানছে যে আমি স্কুলে দিয়ে গেলাম, ছেলেটাকে কিছু শিখবে। তা আমাদের দায়িত্ব হচ্ছে তাকে কিছু শেখানো, মানে শুধু এই পুঁথিগত বিদ্যায় যে মুখস্থ করিয়ে তার নাম্বার পাইয়ে দেয় না। সব ছেলেরাই কিন্তু নাম্বার পাবে না, এমন ছেলে আছে যে তারা পড়াশোনায় ভালো নয়, কিন্তু সে যখন এই স্কুল থেকে, আমার লক্ষ্য থাকে, সে যখন এই স্কুল থেকে যখন বেরিয়ে যাবে, সে কিছু মানবিক তার যে গুণগুলো, সেইগুলো তার একটু প্রকট হোক, সে একটু সমাজের জন্য চিন্তা ভাবনা, সে একটু ভালো মানুষ হোক। ভালো লেখাপড়া শেখার থেকে ভালো মানুষ হওয়া এখন দরকার। আপনার কাছে প্রকৃত শিক্ষা মানে কি? হ্যাঁ, প্রকৃত শিক্ষা মানে হচ্ছে ভালো মানুষ হওয়া, সমাজের উপকারে লাগবো, 5 জনের উপকারে লাগবো, পরিবারের উপকারে, সেই ভালো মানুষ হওয়া। এই শিক্ষা মানে এই নয় যে আমি পুঁথিগতভাবে আমি ডাক্তার হয়ে গেলাম, ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, শুধু নিজেরটা নিয়ে থাকবো, কে কি খেলো, কে কি পড়লো, কারোর দিকে তাকাবো না। হ্যাঁ, পেশাগত দিক দিয়ে আমি সাধারণ মানুষের কাজে আসবো না। এইটা আমার যেটা ধারণা, আমি এটা করি না। ওই জন্য আমি চাই ছাত্রছাত্রীদের মাথার মধ্যে ওই জিনিসটা গেঁথে দিতে, যে ছোটবেলা থেকেই দেখ মানুষের পাশে দাঁড়াতে হবে। আর দেখুন, আমি যেটা ভাবি, আমার স্কুলের বেশিরভাগ ছাত্র, আমি জানি কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার ডাক্তার হলো না, শিক্ষকও হলো না। আমি চাই আমি সেই ছাত্রগুলোকে তৈরি করতে চাই, যে ছাত্রটা হয়তো রাস্তায় একটা লোক পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্তত জলটা নিয়ে যে তার মুখে দিই। কারুর হয়তো রক্তের প্রয়োজন হয়েছে, হ্যাঁ, সে অন্তত আর রক্তটা তাকে দিক। হ্যাঁ, এবং কারুর পাড়ার লোকে কারুর শরীর খারাপ হয়েছে, সে অন্তত সেই শরীর খারাপ অসুস্থ ব্যক্তিকে নিয়ে সে হসপিটালে যাক। মানে তার মধ্যে আমি এই স্টুডেন্টগুলোকে আমি ভালোবাসি, যে তার মধ্যে মানবতার যে দিকগুলো, সেইগুলো যেন ভালো থাকে। আর এইদিকে নিয়েই তো আমাদের সমাজ। কেউ চাষি হবে, কেউ, সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, কেউ চাষি হবে, কেউ টোটো চালক হবে। যে চাষি হবে সেই জন্য ভালো চাষি হয়, যে টোটো চালক হবে সেই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করতে পারে। হ্যাঁ, সেইটা, এই শিক্ষাটা আমি এই মূল্যবোধের শিক্ষাটার উপরই আমি বেশি করে জোর দিই। দেখুন কি বলুন তো, আমাদের এই যে রাজ্য চলছে, আমাদের নেতা মন্ত্রীরা কাদিক নিয়ে চালাচ্ছে, ওই সাধারণ মানুষগুলোকে নিয়ে দাঁড়াচ্ছে, তাদের মাথাতে তাদেরকে নানা রকম অন্যরকম বোঝাচ্ছে, বুঝিয়ে করে। আমি চাই তারা বুঝুক। অতএব ছোটবেলা থেকে আমি চাই তাদের মধ্যে মূল্যবোধের শিক্ষাটা দিতে, এবং এইটার উপর আমি বেশি জোর দিই, যে সে যে পেশাটাতেই থাকুক, সেই পেশায় যেন সে যেন ভালো হয়। সোনার কাজ যে করতে গেল, সে যেন সোনার কাজটা ভালো করে, এবং সে যেন সেখানে যে চুরিটা না করে, যে চটজলদি আমি বড় লোক হয়ে যাব, 2 নম্বরই করে আমি পয়সা রোজগার, এই জিনিসটা তার মাথায় যেন না থাকে। এইগুলো আমি ঢোকাবার চেষ্টা করি। এবার কতটা সফল হব সেটা পরের ব্যাপার, কিন্তু আমি আমার দিক দিয়ে আমি এই কাজটা করে যাই, এবং ছেলেগুলোর উপরে সেই জন্যই আমি বিভিন্নভাবে বোঝাই, এবং আমার যে কাজগুলো তারা দেখে যে স্যার এই কাজ করে, মানুষকে দান ধ্যান করে, মানুষের পাশে দাঁড়ায়, গাছ দেয়, এইগুলো সব করে, এইগুলো দেখেও তারা কিছুটা শিখবে। একদম, মানে এটাই হচ্ছে কি কথা, মানুষ যেটা দেখে সেটাই তো শেখে, এবং আপনি করেন হচ্ছে ফলের আশা না করে, নিজের কর্ম ভালো লাগছে এবং একটা মানসিক শান্তি পাচ্ছেন সেটা ভেবে আপনি করেন। আচ্ছা স্যার, আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখন ভীষণ অত্যাধুনিক হয়ে গেছি, তো শুধু আধুনিক নয়, আমরা অত্যাধুনিক হয়ে গেছি। অত্যাধুনিক হতে গিয়ে কি আমরা একটু পিছিয়ে পড়ছি বলে মনে হয়? হ্যাঁ, পিছিয়ে পড়ছি বলতে আমরা সব নিজস্ব একা হয়ে যাচ্ছি, আমি থাকবো, আমি বাঁচবো, এই একটা মানসিক ধারণা এসে যাচ্ছে। আমাদের এক তো ফ্যামিলি ছোট হয়ে যাচ্ছে, আপনি দেখবেন আর 10 বছর কি 15 বছর পরে পিসি মাসি এই শব্দগুলো আর আসবে না, মামা আর আসবে না, সবার একটা করে সন্তান।
তাহলে পিসিও আসবে না, মাসিও আসবে না, এই সমস্যাগুলো সব উঠে যাবে, উঠে যাচ্ছে। এবং ফ্যামিলি ছোট হয়ে যাচ্ছে, ফ্যামিলিরা ছোটবেলা থেকে বাবা মারা তাকে সেই তার মতো, তাকে আমার একটা ছেলে তার মতো তাকে মানুষ করতে চাইছে, সমাজের জন্য যে কি করা দরকার সেটা শিক্ষাটা দিচ্ছে না, সেইটা কিন্তু সে ভুগছে। কিন্তু তার যখন বয়স হয়ে যাচ্ছে, তার বাবা মা তার ছেলেকে কারোর সঙ্গে মিশতে দিচ্ছে না, বোঝাচ্ছে না যে হ্যাঁ মানুষের পাশে থাকা দরকার। সে হয়তো কাউকে বলছে না, কাউকে 10 টাকা দিবি না, সাহায্য করবি না, তোর টিফিনের পয়সা তুই টিফিন অন্য কাউকে ভাগ দিবি না, ছাত্রদিকে বলছে তোর টিফিনের পয়সা কেন তুই ওখানে দান দিবি। কিন্তু ওইটাই কিন্তু সে কিন্তু বড় হয়ে সে ভাববে যে আমার পয়সাটা আমি কেন বাবা মার পিছনে খরচ করব। এবং ছোটবেলা থেকে সে যদি দেখে যে আমার দাদু ঠাকুমার সঙ্গে আমার বাবা মা খারাপ ব্যবহার করেছে, সে বড় হয়ে কি করবে, সে কিন্তু ওটা দেখে শিখছে। আমরা হয়তো ভাবছি ও আমার ছেলে আমাকে দেখবে, কিন্তু ছোটবেলা থেকে ওর মাথার মধ্যে ওটা ঢুকে যাচ্ছে যে তাহলে এইভাবেই করতে হয়। সেও কিন্তু বড় হয়ে বাবা মাকে দেখবে না, এবং এই ঘটনাটা বারবার ঘটছে। বুঝলে সমাজ ব্যবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। মানে বলে না, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়, হ্যাঁ ছোট হ্যাঁ ছোট হ্যাঁ ঘটনায় কখন বড় হ্যাঁ আকার হ্যাঁ ধারণ হ্যাঁ করে কেউ বুঝতে পারে না।